নতুন লিপির দিকে তাকালে কি মনে হয়? মনে হয় না এটা একটা কোড, একটা ধাঁধা? প্রথম দেখায় তো একটু কঠিন লাগতেই পারে। কিন্তু মজাটা হলো প্রত্যেকটা ধাঁধারই একটা সমাধান থাকে, একটা লজিক থাকে। আর সেই লজিকটা একবার ধরে ফেলতে পারলেই সব পরিষ্কার। তো চলুন আজ আমরা বাংলা ব্যঞ্জনবর্ণের সেই ধাঁধাটাই সমাধান করার চেষ্টা করি। এই যে তালিকাটা দেখা যাচ্ছে, এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এটাকে বলতে পারেন একটা ম্যাপ বা একটা গোপন কোড ভাঙার চাবিকাঠি। কারণ এই তালিকার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ব্যাপারটা বোঝার আসল সূত্রটা। এখন প্রশ্নটা হলো, এই যে এতগুলো অক্ষর আর তাদের রোমান রূপ, এগুলো কি সব মুখস্থ করতে হবে? মানে কোনো সহজ রাস্তা নেই? নিশ্চয়ই আছে। কোনো না কোনো একটা প্যাটার্ন বা যুক্তি তো এর পেছনে থাকতেই হবে, যা আমাদের কাজটা অনেক সহজ করে দেবে। তো এই তালিকাটাকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা এর ভেতরের রহস্যটা মানে প্যাটার্নটা খোঁজার চেষ্টা করব। এরপর ক বর্গ দিয়ে শুরু করে মহাপ্রাণধ্বনির প্যাটার্নটা বুঝব। তারপর বাকি ব্যঞ্জনবর্ণগুলো দেখব। আর সবশেষে পুরো বিষয়টাকে একটা সহজ নিয়মের মধ্যে নিয়ে আসব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আসল কাজটা কিন্তু শুধু অক্ষরগুলোকে চেনা নয়। আসল কাজটা হলো অক্ষরগুলোর মধ্যে সম্পর্কটা কি আর কেনই বা তাদের এভাবে সাজানো হয়েছে সেই যুক্তিটা খুঁজে বের করা। যে কোনো নতুন জিনিস শেখার সবচেয়ে ভালো নিয়ম কি বলুন তো? একদম শুরু থেকে শুরু করা। তাই আমরাও ঠিক তাই করব। তালিকার একদম প্রথম যে সারিটা আছে, সেখান থেকেই আমাদের এই পথ চলা শুরু হবে। এই দেখুন, প্রথম সারিতেই আছে ক বর্গের বর্ণগুলো। ক এর জন্য কে, গ এর জন্য জি। বেশ সোজা সাপটা, তাই না? কিন্তু একটু খেয়াল করুন তো, খ আর ঘ এর সাথে একটা করে এইচ জুড়ে দেওয়া হয়েছে। কেন? এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। আর এখন আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানকার রহস্যটা ধরতে পারলেই পুরো তালিকাটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। বলতে পারেন এটাই সেই আহা মুহূর্ত, যা পুরো কোডটাকেই আমাদের সামনে খুলে দেবে। একটু ভাবুন তো, এই যে এইচ অক্ষরটার এর কাজটা ঠিক কি? এটা কি এমনি জুড়ে দেওয়া হয়েছে, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ আছে? এর একটা বিশেষ অর্থ আছে কিন্তু। চলুন সেটাই এখন খুঁজে বের করা যাক। ভাষাবিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলে অ্যাসপিরেশন, বা বাংলায় আমরা যাকে বলি মহাপ্রাণধ্বনি। ব্যাপারটা খুব সহজ। কিছু বর্ণ উচ্চারণ করার সময়ে মুখ থেকে একটু জোরে হাওয়া বা বাতাস বের হয়। যেমন ধরুন ক আর খ। খ বলার সময়ে একটা বাড়তি বাতাসের চাপ লাগে। এই অতিরিক্ত বাতাসের ধাক্কাটা বোঝানোর জন্যই রোমান হরফে একটা এইচ বসিয়ে দেওয়া হয়। এইখানে দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার। একদিকে আছে অল্প প্রাণধ্বনি, মানে যেগুলোতে বাতাসের চাপ কম, যেমন ক, গ। আর অন্যদিকে দেখুন যেই তাদের সাথে একটা এইচ যোগ করা হলো, অমনি সেগুলো হয়ে গেল মহাপ্রাণধ্বনি। কেইজ খ, জি এইচ ঘ। তার মানে সোজা কথায় এইচ থাকা মানেই হলো উচ্চারণে একটা বাড়তি বাতাসের ধাক্কা আছে। বাহ, তাহলে তো আমরা মূল সূত্রটা পেয়েই গেছি। এখন দেখার পালা এই একই নিয়ম বা একই যুক্তি তালিকার বাকি বর্ণগুলোর ক্ষেত্রেও খাটে কিনা। চলুন দেখা যাক। এই যে পরের সারি, ট বর্গ। এখানেও দেখুন ঠিক একই নিয়ম। ট এর জন্য টি, আর যেই এর মহাপ্রাণ রূপ ঠ এলো, সাথে সাথে হয়ে গেল টিএইচ। আবার ড হলো ডি, আর ঢ হলো ডিএইচ। মানে প্যাটার্নটা কিন্তু একদম নিখুঁতভাবে মিলে যাচ্ছে। চলুন শেষবারের মতো নিশ্চিত হয়ে নি। প বর্গের দিকে তাকানো যাক। প এর জন্য পি, কিন্তু ফ এর জন্য পিএইচ। আবার ব হল বি, আর ভ হল বিএইচ। এখানেও সেই একই এইচ এর খেলা। তার মানে এই নিয়মটা শুধু একটা বর্গের জন্য নয়, এটা প্রায় সব ক্ষেত্রেই কাজ করছে। অবশ্যই সব বর্ণই যে এই জোড়ায় জোড়ায় প্যাটার্ন মেনে চলবে তা নয়। কিছু স্বতন্ত্র ধ্বনিও তো আছে, তাই না? যেমন জ, র, ল বা স। তবে ভালো খবর হলো এগুলো বেশ সোজা সাপটা, আর এদের রোমান রূপ দেখলেই চট করে চেনে নেওয়া যায়। তাহলে এতক্ষণের এই আলোচনা থেকে আমরা ঠিক কি কি শিখলাম? চলুন তো সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। মূল কথাগুলো কি কি? দেখুন, পুরো তালিকাটাকে আসলে মাত্র ৩টা সহজ নিয়মে বেঁধে ফেলা যায়। ১ নম্বর, মূল বর্ণটা কি সেটা চিনে নিন, যেমন ক বা ট বা প। ২ নম্বর,
খেয়াল করুন এর সাথে এইচ আছে কিনা। যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এটা একটা মহাপ্রাণধ্বনি, মানে উচ্চারণে বাড়তি বাতাস লাগবে। আর ৩ নম্বর, কয়েকটা বিশেষ বর্ণ যেমন SH বা NG এগুলো একটু আলাদাভাবে মনে রাখতে হবে। ব্যাস, এটুকুই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে তালিকাটা দেখে প্রথমে অনেক জটিল, অনেক কঠিন মনে হচ্ছিল, তার ভেতরের সহজ যুক্তিটা বোঝার পর এখন সেটাকেই একটা সাধারণ অনুমানযোগ্য সিস্টেম বলে মনে হচ্ছে। প্যাটার্ন খুঁজে বের করতে পারার এটাই হলো সবচেয়ে বড় সুবিধা। এখন যদি আমরা সেই প্রথম তালিকাটার দিকে আবার ফিরে তাকাই, কি মনে হচ্ছে? আগের মতো কি আর কঠিন বা অচেনা লাগছে? মনে হয় না, কারণ এখন আমরা প্রতিটি বর্ণের পেছনে কারণটা জানি। এটা আর আমাদের কাছে কোনো গোপন কোড নয়, বরং একটা সাজানো গোছানো সিস্টেম। যাবার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। আচ্ছা, বাংলা ভাষার মতোই পৃথিবীতে আর কত ভাষা আছে যেখানে আমাদের খুব পরিচিত এই রোমান বা ইংরেজি বর্ণগুলো ব্যবহার করেই একদম নতুন, সম্পূর্ণ ভিন্ন ধরনের সব ধ্বনি তৈরি করা হয়? ভাবলে কিন্তু বেশ অবাক লাগে, তাই না?